বাড়ির মালকিন সুতপা ম্যাডাম বললেন, কাবেরী, আজ একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিও। আজ আমার বড়দি আসছে, 4 বছর পর, তাও আবার সপরিবারে। আমি জানি দিদিভাই, আমাকে তুতুল এসে বলেছে আজ ওর বড় মাসিমণি আসবে। ও তাই নাকি? তা কাবেরী, তুমি তাহলে আজ রান্নার দিকটা দেখো, বাকি সব আমি করে নিচ্ছি। তুতুলকে আজ তোমাকে দেখতে হবে না। তুমি বরং আজ ভালো করে তোমার যা যা ইচ্ছে হবে তাই রান্না করো, যেন সবাই আঙুল চেটে খায়। আমার তো জল খাবার বানানো হয়ে গেছে, দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। দাদাবাবুকে 1 কাপ চা বানিয়ে দিয়েই আমি তুতুলকে স্নান করিয়ে দেব। তুমি বরং তুহিনকে নিয়ে একটু বসো, আর কিছুদিন পর তো তুহিনের মাধ্যমিক পরীক্ষা। কাবেরী কথা বলতে বলতেই তুহিনকে দুধ কর্নফ্লেক্সটা দিয়ে এলো। কাবেরী এ বাড়িতে রান্নার কাজ করে, শুধু যে রান্নার কাজই করে তা নয়, বলতে গেলে কাবেরী বাড়ির সব কাজই করে। রবিবাবু এবং তার স্ত্রী সুতপা দুজনেই শিক্ষকতা পেশায় চাকরি করে। তাদের 1 ছেলে 1 মেয়ে, তুতুল ও তুহিন। তুতুল হলো এবাড়ির সবচেয়ে ছোট কাজের মানুষ, যাকে নিয়ে সারা দিন কেটে যায় কাবেরীর। আজ কাবেরীর দিদি ভাইয়ের বড় দিদি আসছে, বিদেশে থাকে, তাও আবার 4 বছর পর। সকাল থেকে তারই আয়োজন করতে ব্যস্ত কাবেরী। হঠাৎ ফোন বেজে উঠল। মা মা, বড় মাসিমণি ফোন করেছে, বাড়িটা চিনতে পারছে না, বলছে বাবাকে বলো একটু এগিয়ে নিয়ে যেতে। তুহিন এদিক ওদিক বাবাকে না পেয়ে বাবা বাগানে আছে দেখে ফোনটা রেখে নিজেই গেল মাসিমণিকে আনতে। প্রায় 10-15 মিনিট পর মাসিমণিদের নিয়ে তুহিন বাড়ি ফিরল। কতদিন পর সুতপা, তোকে দেখছি খুব রোগা হয়ে গিয়েছিস আগের থেকে। তো হ্যাঁ রে, তুতুল সোনা কই? তাকে তো এখনো সামনে থেকে দেখিনি। সবাই আছে বড়দি, তুমি আগে ভেতরে এসো তো। মৌ আর পাপাই কোথায়? এসেছে এসেছে, সবাই এসেছে। ওরা পেছনে আসছে ওর বাবার সাথে, আমি আগে আগে চলে এসেছি। হঠাৎ পেছন থেকে মাসিমণি বলে জড়িয়ে ধরল পাপাই। মাসিমণি, খুব মিস করেছি তোমাদের 4 বছর। বাবা মা তো ইন্ডিয়াতে আসতেই চাইছিল না, আমি জোর করে নিয়ে এলাম। আচ্ছা আচ্ছা, সব কথা শুনবো। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, অনেকটা রাস্তা এসেছো, একটু খেয়ে নাও, তারপর জমিয়ে গল্প হবে। কাবেরী শরবতের গ্লাসগুলো সবার হাতে হাতে দিয়ে বলল, বড়দি ভাই, শরবতটা খেয়ে নিয়ে তারপর ফ্রেশ হতে যাবেন। রোদে গরমে এসেছেন তো, ঠান্ডা খেলে একটু ভালো লাগবে। শরবত খেয়ে সবাই ফ্রেশ হয়ে টেবিলে বসলো। কাবেরী জলখাবার সব গুছিয়ে রেখেছে টেবিলে। পাপাই তো লুচি আলুর দম দেখে নিজেকে আর সামলাতেই পারছে না। পাপাই মৌ লুচি আলুর দম আর গোবিন্দভোগ চালের পায়েস খেয়ে বলল, মাসিমণি, তোমার হাতের রান্না কত বছর পর খেলাম। মা তোমার মতো এত সুন্দর রান্নাই করতে পারে না। না রে পাপাই, এগুলো কিন্তু আমি করিনি, এগুলো কাবেরী মাসিমণি করেছেন। তুহিনও বলে, জানিস মা, তুমি এত ভালো রান্না করতে পারো না। সত্যি কাবেরী, তোমার হাতে রান্না খুব সুন্দর। কত দিন পর গোবিন্দভোগ চালের পায়েস খেলাম, তাও এত সুন্দর, কি যে ভালো লাগলো খেতে। কথা শেষ করতে না করতেই কাবেরী বলল, আর একটু দেবো বড়দি ভাই? পাপাই, মৌ, তোমাদের আর একটু লুচি আলুর দম দিই? না না মাসিমণি, আর খেতে পারবো না, আবার পরে খাবো। সবাই খাওয়া শেষ করে উঠে গল্পের আসর বসিয়েছে। কত বছর পর 2 বোনের দেখা হয়েছে। ওদিকে ভাই বোনগুলো এত বছর পর নিজেদেরকে কাছে পেয়ে আজ আনন্দের যেন সীমা নেই। কাবেরী রান্নাঘর থেকে একবার করে উঁকি মেরে দেখছে, আর মনে মনে ভাবছে, আমার বোনটাও যদি থাকতো, তাহলে আমিও দুটো মনের কথা বলতে পারতাম, এমনভাবে হাসাহাসি করে আনন্দ করতে পারতাম। এদিকে ঘড়ির কাঁটা 2টো পেরিয়ে গেছে, কারো খেয়াল নেই। 3টে ঘরে 3 রকম গল্পের আসর। একটা ঘরে 2 বোন, মাঝের ঘরে ভাই বোনেরা, সদর ঘরে 2 দাদাবাবু। কাবেরী হঠাৎ ডাক দিল, তুতুল, তুহিন, পাপাই দাদা মৌদিকে নিয়ে টেবিলে এসো, খেতে হবে। কাবেরীর ডাক শুনে তুতুলের মা বেরিয়ে এসে বলল, হ্যাঁ কাবেরী, তুমি বাচ্চাগুলোকে খেতে দিয়ে দাও, ওরা খেয়ে নিক আগে। সব্বাইকে খাবার গুছিয়ে দিয়ে তুতুল ছোট, তাই তুতুলকে কাবেরী খাইয়ে দিল। তুতুল কাবেরীকে ছাড়া কোনো দিনই ভাত খেতে চায় না।
বড্ড বায়না করে। বাচ্চাগুলোর খাওয়া দাওয়া হয়ে গেলে কাবেরী বলল, দিদি ভাই, দাদাবাবুদের ডেকে নিয়ে এসো, সবাই একসাথে বসে পড়ো, অনেক দেরি হয়ে গেছে। কাবেরী সব রান্না সুন্দর করে টেবিলে সাজিয়ে দিল। সবাই একসাথেই খেতে বসে গেছে। সুতপা ম্যাডাম হঠাৎ বলল, সবার খাবার তো দিয়ে দিয়েছো, এবার তোমার খাবারটাও নিয়ে এসো, বসে পড়ো, বেলা পেরিয়ে যাচ্ছে, কিছু লাগলে আমরা নিয়ে নেব, তুমি এসে বসে পড়ো। কাবেরী রান্নাঘর থেকে এসে নিজের খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে চেয়ারে এসে বসল। এমন সময় হঠাৎ করে সূচনা ম্যাডাম বলে উঠল, আরে আরে, কি করছো? তুমি কি আমাদের সাথে এই এক টেবিলে বসে খাবে নাকি? কি রে সুতপা, ও কি আমাদের সাথে এখানেই বসে খাবে? হ্যাঁ রে বর্দি, কাবেরী আমাদের সাথে রোজ এক টেবিলে বসেই খায়। কি বলছিস সুতপা? একটা কাজের মেয়ে, সে কিনা বাড়ির মালিকের সাথে একই টেবিলে বসে খাবে? কাবেরী কথাগুলো শুনেই খাবারের প্লেটটা নিয়ে উঠে চলে গেল। রান্নাঘরের এক কোণে বসেই খেতে শুরু করলো কাবেরী। সুতপা ম্যাডাম খাবার টেবিল থেকে উঠে এসে কাবেরীর প্লেটটাকে নিয়ে কাবেরীকে তুলে নিয়ে টেবিলের দিকে গেল। কাবেরীর দু কাঁধে হাত দিয়ে বলতে শুরু করলো, বর্দি, কাবেরী আমাদের বাড়ির কাজের মেয়ে নয়, কাবেরী আমাদের পরিবারের আরও একজন সদস্য, আমার ছোট বোন। ওকে বোনের মতোই ভাবি। কাবেরী যে আমাকে নিজের দিদির মতোই ভালোবাসে। বর্দি, তুই তো জানিস তুহিন হওয়ার সময় আমার স্কুল নিয়ে কতটা অসুবিধে হয়েছিল। তাই তুতুল যখন হয় তখন তুতুলের বাবা কাবেরীকে এ বাড়িতে এনেছিল। তখন থেকেই কাবেরী আমাদের বাড়ির একজন হয়ে উঠেছে। কাবেরী না থাকলে আমি যে কিভাবে সংসার, চাকরি, অসুস্থ মা, শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করতাম, সে একমাত্র ঈশ্বরই জানেন। কাবেরী আমাদের সব কিছু জানে। আমরা কে কী খেতে ভালোবাসি, কি পছন্দ করি, সব সে জানে। কিছুদিন আগে যখন মা খুব অসুস্থ হয়েছিল, মাকে এনে রেখেছিলাম শুধু এই কাবেরীর ভরসায়। আমি সারা দিন স্কুলের এত চাপ সামলে এসে আমি ভুলে যেতাম মাকে ওষুধ খাওয়ানোর কথা। কাবেরী ঠিক সময় মতো ওষুধ খাইয়ে দিত। কাবেরী সারা বছর ধরে যখন যে সময় যে খাবার খাওয়া হয়, কাবেরী ঠিক খুঁজে খুঁজে সব কিছু জোগাড় করে এনে আমার ছেলে মেয়েকে খাওয়ায়। কাবেরীর হাতে চা ছাড়া ওর দাদাবাবু খান না কোথাও। পুজোর সময় আমাদের সবার জন্য যেমন নতুন কাপড় কেনা হয়, ওর দাদাবাবু আমার আর কাবেরীর জন্য একই রকম শাড়িই কেনেন। আমার ছেলে মেয়ে দুটো আমাকে ছেড়ে থাকতে পারে, কিন্তু একদিন ওরা কাবেরীকে ছাড়া থাকতে পারে না। তুতুল তো মাঝে মাঝে রাতে বায়না করে সে নাকি এখনই কাবেরী মনির কাছে যাবে। কাবেরী আমার সংসারের খুঁটি নাটি সমস্ত কিছু দেখে, বরং আমি মাসের শেষে হিসেব রাখতে পারি না কোন জিনিসটা বাড়ন্ত, কোন জিনিসটা বেশি আছে। তুহিনের তুতুলের স্কুলের ফিজ দেওয়ার কথা কাবেরী মনে করিয়ে দেয় ওর দাদাবাবুকে। তুহিনকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা থেকে শুরু করে সব কিছু কাবেরী নিজের হাতে করে। এর মাঝেও কাবেরী আরও একটা বাড়িতে কাজ করে, কিন্তু তার সময়ের কোনো গণ্ডগোল হয় না। সুতপার ছেলে হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে এসে বলল, জানো মাসিমণি, কাবেরীমণি আমাকে এক একদিন পড়াতে বসায়। আমার তো সামনে পরীক্ষা, তাই আমাকে মাঝে মাঝে পড়াগুলোও ধরে, আবার আমার খাতায় মার্জিন টেনে দেয়। আসলে মা বাবা দুজনেই তো সকালবেলা বেরিয়ে যায়, আবার সেই সন্ধ্যেতে ফেরে। তখন আর মা বাবার আমাকে পড়াতে ভালো লাগে না। আমার খুব মন খারাপ হয় জানো। সব বন্ধুদের মা বাবা তাদেরকে পড়ায়, কিন্তু আমাকে আমার মা বাবা কেউ পড়ায় না। কাবেরীমণি যখন আমার কাছে এসে বসে, আমি পড়ি, তখন বসে বসে শোনে, আমার খুব ভালো লাগে। মনে হয় আমার মা বসে আছে। হ্যাঁ বর্দি, তুহিন যা বলছে তা একদম সত্যি। কাবেরী উচ্চ মাধ্যমিক অবধি পড়েছে, তাই তুহিনের পড়াগুলোও ধরতে পারে।
কাবেরী কিন্তু অসহায় নয়। কাবেরী সংসারের টানাপোড়েনের জন্যও কাজ করে না। কাবেরী তার স্বামীর কাছে হাত পেতে টাকা নিতে পারে না, তার আত্মসম্মানে লাগে। তাই ওর নিজেরটুকু আর মেয়ের সকাল্লাদ পূরণ করতে যাতে কারো থেকে টাকা চাইতে না হয়, তাই সে কাজ করে। আর আমি তো এটা শিখেছি আমাদের মা ঠাকুমাদের কাছ থেকেই। আসলে ওরা অন্যের বাড়িতে কাজ করে বলে ওদের কোনো সম্মান নেই? ওরাও তো মানুষ, ওদেরও তো একটা সম্মান আছে। আমরা শুধুমাত্র ভালোবাসা সম্মানটুকু দিতে চাই। আর কাবেরী আমাদের পরিবারের একজন। আমাদের যেমন এই বাড়িতে সব ঘরে ঢোকা বেরোনোর, সব জায়গা ছুঁয়ে দেখার অধিকার আছে, কাবেরীরও আছে। কাবেরী তো আমার সংসার, আমার ঘর, আমার ছেলে মেয়ে সবাইকে যত্ন করে নিয়ে ভালোবেসে আগলে রেখেছে। তাহলে তাকে কি করে অসম্মান করি বল দিদি? আর রইল বাকি বাড়ির মালিক আর কাজের লোকের কথা। কে মালিক আর কে কর্মচারী, এটা বিচার করা বড়ই কঠিন রে দিদি। আমিও তো একটা জায়গায় কাজ করি, হিসেব মতন আমিও সেখানকার সামান্য একজন কর্মচারী। তাহলে আমার আর কাবেরীর মধ্যে তফাৎ কোথায় থাকলো বল? কাবেরী লোকের বাড়ি কাজ করে বলে ও কাজের লোকের পরিচয় পাবে, তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার পাবে, আর আমি শিক্ষকতা করি বলে সম্মান পাবো। এটা আবার কেমন ধরনের বিচার? আমাদের দুজনের যে পরিচয়টা সবার আগে, সেটা হলো আমরা দুজনেই মানুষ, আমরা দুজনেই মেয়ে। কাবেরী আত্মসম্মান বজায় রাখতে সৎ পথে সৎ কর্ম করে নিজের প্রয়োজন মেটাচ্ছে। কাবেরীর এই কাজের জন্য আমার গর্ববোধ হয়, অনেকটা সম্মান বেড়ে যায়। কাজ কখনোই কোনো ছোট বড় হতে পারে না। সৎকর্ম করাটাই সম্মানজনক বলে আমি মনে করি, সে যে কোনো কাজই হোক না কেন। হ্যাঁ রে বোন, তুই ঠিকই বলেছিস, আমি ভুল। সত্যিই তো, যার জন্য দিনের শুরু থেকে শেষ সবটাই তোদের ভালোবাসা দিয়ে যত্নে রাখে, তার সম্মান সবার আগে করা উচিত। কর্মের কোনো ছোট বড়র মাপকাঠি হয় না। সূচনা ম্যাডামও আমার হাত দুটো ধরে বললেন, আমার কথায় কষ্ট পেও না বোন, আমি আসলে বুঝিনি। সব বাড়িতেই তো দেখি কাজের মেয়েদের বউদের মাটিতে খেতে দিতে, দিনে রাতের অবশিষ্ট খাবার তাদের খেতে দিতে, তাদের পুরনো জামা কাপড় পরতে দিতে। তাই আমি... না না বড়দি, তোমার কোনো দোষ নেই। আসলে এবাড়ির দাদাবাবু দিদিভাই ওনারা বড্ড ভালো মনের মানুষ, তাই তো আমাকে এমনভাবে কাছে টেনে নিয়েছে। আমিও তো আরও একজনের বাড়িতে কাজ করি, ওই বাড়িতে অন্য সব কাজের মেয়ে বউদের মতনই ব্যবহার করে। ওখানে আমাকে দরজার পাশে এক কোণে খেতে দেয়। আমার জন্য ওদের আলাদা প্লেট চামচও রাখা আছে, ওটাতেই রোজ খেতে দেয়। ওরাও খাওয়ার পর অবশিষ্ট যা যা থাকে আমাকে খেতে দেয়। এমনকি আমার খাওয়ার জন্য ট্যাপের জলটাও বরাদ্দ রাখে, ফিল্টারের জল আমাকে দেওয়া হয় না। আমিও মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, দুটো বাড়ির মানুষের মধ্যে কত ফারাক, অথচ দুটো বাড়ির মানুষই এক পেশায় যুক্ত, একই শিক্ষায় শিক্ষিত। আমি কিছু মনে করিনি বর্দি ভাই। দাদাবাবু হঠাৎ বলে উঠল, কাবেরী, ইঁচড়ের কোপ্তাকারিটা দারুণ হয়েছে। এত সুন্দর সুন্দর রান্না করেছো যে আজ একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেল। সূচনা ম্যাডামের কর্তা শুভেন্দু দাদাবাবু একই কথা বললেন, কাবেরী, তোমার হাতে রান্না খেতে আবার একদিন চলে আসবো, তবে সেদিন এত কিছু নয়, প্লেন আলু পোস্ত ডাল ভাত খাবো। কাবেরী খুশি হয়ে বলল, নিশ্চয় দাদাবাবু, আমি আপনাদের মতো মানুষকে খাওয়াতে পারলে নিজেকে ধন্য মনে করব। সবাই খাওয়া শেষ করে উঠে যাওয়ার পর সুতপা দিদিভাই বলল, কাবেরী, তুমি কিন্তু আজ বাড়ি যেতে পারবে না, রাজীবকে ফোন করে বলে দাও আজ বাড়ি ফিরবো না। আজ সারা সন্ধে আমরা 3 বোন মিলে ঘুরতে বেরোবো, তারপর
বাড়ি ফিরে জমিয়ে গল্প করব। দাদাবাবু তখন বলল, আরে আমি ফোন করে দিচ্ছি রাজীবকে, ও এ বাড়িতে চলে আসবে। রাজীব আজ বাড়িতে তালা দিয়ে তুমিও চলে এসো। আজ আমরা সবাই একসাথে সন্ধেটা খুব আনন্দ করব। তাহলে কি বুঝলেন? সম্মান কি শুধুই কাজের পক্ষপাতিত্ব করেই দেয়া উচিত?